আলোচনাটা করেছিলাম যে একটা ডিফর্মিটি চাইল্ড নিয়ে। এই ডিফর্মিটি চাইল্ডকে আমাদের বুঝতে হবে, রোগীটাকে বুঝতে হবে, চিনতে হবে সব দিক থেকে। অর্থাৎ শুধু আমি রোগী দেখছি বলে আমার মাথায় এসে যাবে কার্সিনোসিন দেব কি দেব না তা তো নয়। টোটাল মেডিকাল যেমন জ্ঞান থাকবে, তেমন ফিজিওলজি, সাইকোলজি, অর্গানো মেডিসিন সব কিছুকে সাথে নিয়ে কিন্তু আমরা কার্সিনোসিন বিচার করব। আমাদের মনে অনেকেরই মাঝে মাঝে প্রশ্ন জাগে যে আমরা সাধারণ লক্ষণ গুলোকে তো জানবই, এই সাথে সাথে বিরল বিচিত্র অস্বাভাবিক লক্ষণগুলো আমরা চিনব কি করে? এখন সবকিছু কিন্তু বলে দেয়া যায় না মুখে, সবকিছু আগাম জানিয়ে দেওয়া যায় না। কিছু কিছু জেনারেল নলেজটাকেও প্রয়োগ করতে হয়। আনকমন পিকুলিয়ার রেয়ার লক্ষণ তখনই হয় যে লক্ষণগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি না। যেমন আমরা সাধারণভাবে জানি মাফসলে জিহ্বা সরস থাকবে, অর্থাৎ জিহ্বা রসালো থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু যদি তার পিপাসা না থাকে তবে সেটা অস্বাভাবিক হয়ে যাবে। এই ক্ষেত্রে এটা বিরল হবে, বিচিত্র হবে। আবার পালসেটিলার বিপরীত পক্ষে জিহ্বা শুকনো কিন্তু তার কোনো পিপাসা নেই। এইভাবে কিন্তু আমাদের সাধারণ জ্ঞানের সাথে সাথে অন্যান্য বিষয়গুলো আমরা প্রয়োগ করে একটা নির্দিষ্ট ওষুধে পৌঁছাবার চেষ্টা করব। আর তা না হবে কেবলমাত্র যদি আমরা সাধারণ লক্ষণ, অর্থাৎ দেখাই, আমরা এটা প্রত্যেকেই লক্ষ্য করি যে এই যে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, জ্বর হয়েছে, আমরা অ্যাকোনাইট বা কার্সিনোসিনের মতো ওষুধও আমরা হয়তো প্রয়োগ করলাম, জ্বরটা চলে গেল, সর্দি কাশিটা চলে গেল, আমরা খুব খুশি হই। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। দুটো দিক আমাদের লক্ষ্য রাখতে হবে সেই জায়গাটা, বা ভাবতে হবে আমি যে ওষুধটা দিলাম ওই একই রোগীর ক্ষেত্রে সত্যিই একটা কার্যকরী ওষুধ হয়েছে রোগীটার মধ্যে, না ওই লক্ষণগুলিকে সাপ্রেশন করেছে, না কোনোটাই হয়নি, ওষুধটা অ্যাক্টেড না। এই জায়গাগুলো অনেক সময় আমাদের কাছে বোঝা যেমন কঠিন হয়, এবং অনেক পরীক্ষা চিকিৎসককেও কিন্তু দেখা গেছে যে সঠিক উত্তর খুঁজে পাওয়ার জন্য গলদঘর্ম হয়ে যায়। এই ক্ষেত্রে বলি একই রোগ অনেক সময় আপনাতেই ভালো হয়ে যায়। আমরা ভাবলাম যে আমাদের ওষুধটা বোধহয় কার্যকরী হয়েছে, কিন্তু না। কোনো একই রোগীকে যখন আমরা নির্দিষ্ট কোনো ওষুধ খুঁজে পাবো না, তখন কিন্তু আমরা ওই একই অবস্থায় কার্সিনোসিন দেব। এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা বলার অর্থ হচ্ছে যে একই রোগগুলোই কিন্তু আস্তে আস্তে ক্রনিকে দাঁড়ায়। আমরা ভাবি কেবলমাত্র ক্রনিকেই আমরা কার্সিনোসিন ব্যবহার করব, না, একইতে আমরা কার্সিনোসিন ব্যবহার করব এবং দেখব সুন্দর ফলাফল
লক্ষ্য করতে পারবেন। অনেক সময় দেখা যায়, এবারে আসি অন্য প্রসঙ্গে, রোগ চাপা পড়ে যায়। আজকে শুধু আমরা দেখতে পাচ্ছি প্যালিয়েশন প্যালিয়েশন প্যালিয়েশন, সাপ্রেশন সাপ্রেশন সাপ্রেশন। প্যালিয়েশন পর্যন্ত ঠিক আছে, কিন্তু যদি কোনো রোগীটার মধ্যে সাপ্রেশন হয়, সেখানে কিন্তু আমাদের কাছে রোগীটা আরো জটিল হলো, বা অনেক সময় ওই রোগীটা আরোগ্য করা খুব কঠিন হয়। এবারে আসি, শুধু অ্যালোপ্যাথিতেই কি সাপ্রেশন হয়? এই ক্ষেত্রে বলবো, অ্যালোপ্যাথিতে যা না সাপ্রেশন হয়, তার চেয়ে অনেক গুণ বেশি হোমিওপ্যাথিতে সাপ্রেশন হচ্ছে, প্যালিয়েশন হচ্ছে। অ্যালোপ্যাথিক ওষুধগুলো স্থূলে কাজ করে, তাই তার প্যালিয়েশন সাপ্রেশন যাই বলে না কেন স্থূলে হবে। হোমিওপ্যাথিক ওষুধগুলো যেহেতু ডাইনামিক লেভেলে কাজ করে, সূক্ষ্ম স্তরে কাজ করে, তাই তার সাপ্রেশনটা বা প্যালিয়েশনটা ডাইনামিক স্তরেই হবে। সেই কারণে কথায় কথায় আমরা যেমন কার্সিনোসিন বা কোনো মেডিকেল প্রদত্ত কোনো ওষুধই ব্যবহার করব না, তেমনি কার্সিনোসিনের জায়গায় কার্সিনোসিন যেন আমরা ব্যবহার করতে পারি, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবারে আসি, ধরা যাক আমরা একটা উদাহরণ নিই, যে চাপা পড়া। এই যে চাপা পড়া, আমরা কি দেখি, একটা ফুল মানে তার বিভিন্ন দশার মধ্যে দিয়ে কিন্তু ফলটা পরিণত হয়, ফলে পরিণত হয়। প্রথম কি পাই আমরা? ফুলটা পাপড়ি পেলাম, তারপরে কি পেলাম? ফুলটা ফুটলো, তারপরে ফল হলো। যদি আমরা মায়াজমকে লক্ষ্য করি বা মায়াজমের দৃষ্টিতে দেখি, অনেকে আমরা করি কি, আঁচিলটাকে কেবলমাত্র সাইকোসিস লক্ষণ এটা যেমন ভাবি, সাথে সাথে এটাও করি কি, ওই আঁচিলের উপর চুল বা চুন এইগুলো লাগিয়ে কেটে ফেলি। রুগীর বাড়ির লোক এবং চিকিৎসকও কিছু কিছু আছেন যারা পরামর্শ দেয়, এবং এই আঁচিলটা পড়ে গেলে বা কেটে গেলে খুব খুশি হন। কিন্তু এইখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা অনেক সময় হয়তো গাছটাকে, কোনো একটা নির্দিষ্ট গাছ চিনি না, সেই গাছটার ফলটা চিনি, ফলটা দেখে বুঝতে পারবো যে এটা আপেল গাছ, আপেল ফল হলে আপেল গাছ, বা আমার অচেনা ফলটা দেখে আমি বুঝতে পারি যেটা অমুক গাছ, ওই গাছ। আঁচড়টা যদি থাকে, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় যে রোগীটার মধ্যে যে তিনটে মায়োম আছে, তার মধ্যে কোনটা কেমন অবস্থায় আছে। এই ক্ষেত্রে একটা কথা বলে নি, খুব সম্ভবত ওটা আছে, বলবেন ডক্টর জেন কিনিলাল আঁচিলকে সোরিক, সিফিলিটিক এবং সাইকোসিস তিনটে ডোসের উপরে ব্যাখ্যা করেছে। তাহলে আমরা করি কি, যারা খুব সাধারণ মানের চিকিৎসক, আঁচিল অর্থে সাইকোসিস এবং সেখানে পূজা প্রয়োগ করি। বহু ক্ষেত্রে দেখা যায় পূজা দিয়েও কিন্তু আমরা ফেলিওর হই। একবারও ভেবে দেখি না কেন ওই আঁচিলটার ক্ষেত্রে আমরা ফেলিওর হলাম, কেন ওই রুগীটা সারলো না। এই প্রশ্ন যেদিন আমাদের মধ্যে আসবে, সেদিন আমরা মেডিকাকে, কার্সিনোসিনকে আরো ভালোভাবে বিকশিত করতে পারবো।
এবং এই কার্সিনোসিনকে প্রয়োগ করে আরো বহু রোগী আরোগ্য করতে পারবো। তা আমরা দেখতে পাচ্ছি এই যে ফুল পাপড়ি ফল কিনতে বললাম, এই যে আমরা বলি ফলটা অর্থাৎ রোগটা, না এখানে আসবো না, আমরা কিন্তু পিছন দিক থেকে চলে আসবো। যে রোগটা প্রথমে, অর্থাৎ ওই যে তিনটে দশা বললাম, যেমন করে ফুল পাপড়ি এইভাবে সৃষ্টি হয়েছে ফল, সোরা থেকে সিফিলিটিক অথবা সাইকোটিক অথবা তিনজনে মিলে মিশে আজকের যে ফলটা পেলাম, যে যে টিউমার বললাম বা আচিল বলি বা ক্যান্সার বলি, সে কিন্তু দেখা দিয়েছিল। সেই কারণে রোগীরা যখন প্রথমেই আসবেন, তাদেরকে এইরকম আমরা যেন ক্যান্সারের মতো বা কোনো দুরারোগ্য রোগের মতো রোগ সৃষ্টি করতে না সাহায্য করি। তাতে এসছেন আমাদের কাছে ভালো হওয়ার জন্য, আরোগ্য হওয়ার জন্য। এখন এমনিতে প্রচলিত কথা আছে, ভগবানের পরের স্থান হচ্ছে চিকিৎসকদের। সেই চিকিৎসকদের হাত, অনেক রুগী আছে দেখবেন, চিকিৎসকের গায়ে হাত দিয়ে দেখলে রুগীরা মনে হয় অর্ধেক ভালো হয়ে যায়, বা চিকিৎসককে দেখলে রুগীরা অনেক সময় অনেক ভালো বোধ করে, তাদের মানসিক কষ্ট বা অনেক সময় আহ তারা এতটাই মানে কি বলবো আত্মতুষ্টি লাভ করে যে যেন তার সম্পূর্ণ রোগ ভালো হয়ে গেছে। তাহলে সেই চিকিৎসককে তার বিবেককে যদি না কতটা সজাগ রাখতে হবে, কখনোই যেন না তারা তাদের বিবেক বোধকে কোনো কিছুর বিনিময় বিকিয়ে না দেন, এইটুকু আমার আবেদন। তাহলে আমরা চিনাশনের মতো ওষুধকে আরো ভালো করে চিনে নিতে পারবো। এবারে যেটা আসছে মায়াজম কে নিয়ে আমাদের চিন্তা ভাবনা আরো গভীরে রাখতে হবে। কেন না মানুষ পোশাক পরে, পোশাকটা পাল্টায়, কিন্তু মানুষটাতে একটাই থাকে। সেই মানুষটার প্রথম রোগের সূত্রপাত কেমন করে হয়েছে, কিভাবে এসছে, ক্রনিক ডিজিজকে সঙ্গে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। তবেই নির্দিষ্ট ওষুধ, সেটা কার্সিনোসিন হলেও আমাদেরকে রোগী আরোগ্যে সহায়তা করবে। এবারে অন্যদিকে আসি। আজকে আমরা রেডিয়েশন অ্যাক্টিভিটিস যুগে দেখতে পাচ্ছি যে মানে তারা এই তেজস্ক্রিয়তা জনিত রোগে, নানা রোগে ভুগছে। আর এখান থেকে আমাদের একটা সমস্যা হয় কি, এই রেডিয়েশন অ্যাক্টিভিটি থেকে যে রেমটা বের হয়, এই রেমটা যত কমই হোক না কেন, তা কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বোঝার উপায় নেই। এই ক্ষেত্রে একইতে মতো বা একই রোগের মতো লক্ষণ সৃষ্টি করলেও আমরা কিন্তু একই রোগের ওষুধ দিই এবং সেখানে বিফল হই। সেই জন্য আবারও বলবো যে আমরা যেন একই রোগে কার্সিনোসিনকে ব্যবহার করি। তাহলে কি হবে, এই যে পারমাণবিক তেজস্ক্রিয়তার কারণে বা রেডিয়েশন অ্যাক্টিভিটির কারণে যদি কোনো একই রোগের সৃষ্টি হয়, সেটা কিন্তু চলে যাবে বা ওই মুকুলেই ধ্বংস হবে রোগটা, আর ক্রনিক দিকে আগাবে না।
এইটা আমাদের সর্বদাই মাথায় রেখে দিতে হবে। আবার বলছি, আমরা যেন একই রোগের একই চোখে যদি আমরা বিফল হই, তাহলে কার্সিনোসিনের কথা ভাব। আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে বাজারে এসেছে সালফার ড্রাগ থেকে পরপর আমরা দেখতে পাচ্ছি এখন অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, বিভিন্ন ধরনের প্রতিষেধক বাজারে এসেছে। এই প্রতিষেধক বলি আর অন্যান্য ড্রাগ গুলো বলি, সেখানে একটা কুফল একটা থাকবেই। কারণ আমরা নিউটনের থার্ড ল অনুযায়ী যদি চিন্তা করে দেখি যে এখানে কুফল থাকছে, এই কুফলগুলো কিন্তু রোধ করবে বা রোধ করতে সহায়তা করবে কার্সিনোসিন। এখন ভ্যাকসিনের ক্ষেত্রে বলা আছে যে আমরা অনেকেই চোখ বুঝি সোজা, সাইলেসিয়া, অ্যান্টেমটা এইগুলো ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা একটু সজাগ দৃষ্টি রাখিয়েন যে কার্সিনোসিন ও এই ক্ষেত্রে গভীর ক্রিয়াকারী ওষুধ হিসেবে কাজ করবে, তার কুফলগুলো যেমন রোধ করবে, সেই সাথে সেই চিররোগটা আরোগ্যের দিকে নিয়ে যাবে বা তার কষ্টকর লক্ষণগুলো থেকে মুক্ত করবে। সাইকোসিসে দোষ সম্বন্ধে বা যে কোনো মায়াজম চিন্তা করার আগে বা আমরা সবকিছু কিন্তু মায়াজম দিয়ে বিচার করতে চেষ্টা করি। এখন ঘটনা হচ্ছে কি, অনেক কিছুই বলা আছে, কোনগুলো দরকার আর কোনগুলো দরকার নয়, কোনগুলো প্রয়োজন আর কোনগুলো প্রয়োজন নয়, এইটা কিন্তু আমাদের জানতে হলে, অর্থাৎ কোন লক্ষণগুলোকে নেব আর নেব না, সেটা যে যে অ্যালেনের মতো লক্ষণকে আমাদের মনে রাখতে হবে বা স্মরণ করতে হবে। এই যে অ্যালেনটি অর্থাৎ মায়াজমের উপর সাইকোসিস কোনো একটা নির্দিষ্ট মায়াজমকে নিয়ে আমরা কখনোই বিচার করব না। যখন যে মায়াজমটা প্লেয়ার্ড আপ কন্ডিশনে থাকবে, তখন সেই মায়াজমটা নিয়েই ভাববো। এবং কার্সিনোসিনের ক্ষেত্রে বলবো, এখানে একটা বিউটি হচ্ছে কার্সিনোসিন প্রয়োগের ক্ষেত্রে যে তিনটে মায়াজম সমানভাবে মানে কাজ করার দক্ষতা রাখে বা ক্ষমতা রাখে। কোন একটা মায়াজম, শরীর মায়াজম যখন তার দুর্বল হবে, তখন সিফিলিস বা সাইকোটিক যে কোনো একটা মায়াজম আসবে, তখন আমরা করি কি, কোন একটা ওষুধ দিয়ে দিলাম, সালফারের পরে সাইকোটিক ঘটিত কষ্টকর লক্ষণগুলো দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে মেডো, টুজা, নেতামসার যা আসছে দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে কার্সিনোসিন তিনটে মায়াজমের উপর যেহেতু সমান কাজ করার ক্ষমতা রাখে, শরীর মায়াজম যখন দুর্বল হবে, সাইকোসিস বা সিফিলিস যখন সবল হবে, অন্য কোনো ওষুধে যাবেন না আপনারা। এই জায়গাটায় আপনারা ওই সেই কি বলবো, আগেও বলেছি, টিভির পর্দাতে যেমন ওই নাটক সিনেমা দেখে না, পারম্পর্য অনুসারে সেখানে কিন্তু ঘটনাগুলো সাজানো থাকে। এখন অনেক সময় রুগীটার মধ্যে এমন অনেক ঘটনা আছে যা আমরা এ যাবৎকাল কখনোই রুগীটার মধ্যে খুঁজে পাইনি বা দেখতে পাইনি। যে লক্ষণটা, সেই লক্ষণটা কিন্তু ফুটে উঠবে। ওষুধের এই ক্ষমতাটা আছে যে আপনাকে পুরনো অতীত ইতিহাসে চাপা পড়া রোগ বা কোনো একটা সময় হয়তো সেটা
প্রাকৃতিক যে কোনো কারণে হতে পারে বা পরিবেশের কারণেও হতে পারে, শুধু ওষুধে চাপা পড়ে এমন নয়। তখন কিন্তু সেই জায়গাটা আমরা ফুটিয়ে তুলতে দেখি। এই জায়গাটা করি কি আমরা অনেকেই কোনো একটা ওষুধ দিয়ে ফেলি ভুল করে। এটা ভুল। কার্সিনোসিন ওই সাইকোসিসের উপর একা কাজ করবে, ওই সিফিলিসের উপর একা কাজ করবে, করবেই এমনটা বলা যাবে না। অন্য ওষুধ আসতে পারে, তবে আপনারা কিন্তু ওই টিভি সিরিয়াল দেখার মতো বা সিনেমা দেখার মতো পারম্পর্য অনুসারে ঘটনাগুলো কিন্তু লক্ষ্য করবেন। চটপট কোনো ওষুধ দেবেন না ওই জায়গাটায়। এটা খুব জোরালো ভাবে আমি বলছি। তাতে দেখবেন যে কার্সিনোসিন ওই রোগীটা সম্পূর্ণভাবে আরোগ্য করছে। কারণ আমাদের দেখতে হবে কার্সিনোসিনের ডেপথটা কোন জায়গায়, ওষুধটা কেমন, কোন প্রোডাক্ট থেকে ওষুধটা তৈরি হয়েছে, তাই তার ক্ষমতাটাও সেই রকম ভাবে কার্যকরী হবে। আমরা সবাই জানি, আপনারাও জানেন, যে একটা বাড়ি যখন, সাইলেন্সের কথা বলছি, বাড়ি থেকে তুমি সেই সাইলেন্সটা যখন সূক্ষ্ম স্তরে আসে কি পরিমাণ কতটা কার্যকরী হয় সেটা আপনারা লক্ষ্য রেখেছেন। এই ক্ষেত্রে কার্সিনোসিনও কিন্তু ওই মানে কি বলবো ভীষণ ভীষণ কার্যকরী ক্ষমতা রাখে তিনটে মাইজমের উপর। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এবারে আসি অন্য প্রশ্ন। প্রত্যেক মানুষের যৌন ক্ষুধা থাকাটা স্বাভাবিক। এই স্বাভাবিকতাটা আমাদের বিচার করতে হবে। কি করে বিচার করব? তার জন্য স্বাভাবিক অস্বাভাবিক সমস্ত বইপত্র থেকে বা আমাদের গুণীজন ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে জেনে শুনে বুঝতে হবে। এখন অনেক সময় আমরা দেখি যে তার যৌন ক্ষুধা অস্বাভাবিক বেড়ে গেছে, অস্বাভাবিক চাহিদা, এবং যেন কোনো কিছুতেই মিটছে না। এই ক্ষেত্রে স্ট্যাপিসেপিয়া, মিডোরিনাম আরো অন্যান্য ওষুধের কথা আমরা চিন্তা ভাবনা করি। এই জায়গায় কিন্তু আমাদের কার্সিনোসিনকে মাথায় রাখতে হবে। দুটো ঘটনা বলি। একজন 80 বছরের প্রৌঢ় বৃদ্ধ, তিনি বলছেন যে আমার সেক্সুয়াল পার্টটা, তিনি এক মাস্টারমশাই, সেক্সুয়াল পার্টটা অর্থাৎ যেন যৌন ক্ষুধার চাহিদাটা বেড়ে গেছে। আপনারা ভাবুন যে এই বয়সে এই সময় তো থাকা উচিত নয়, তবু কেন বাড়লো, কে বাড়ালো, কিভাবে এলো, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের বুঝতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় আমরা একটা নির্দিষ্ট ওষুধ নিজেদের খেয়াল খুশি মতো ব্যবহার করি, যেটা গত দিনে কুণাল ভট্টাচার্য স্যারও বলছিলেন যে আমরা স্ট্যাপিসেপিয়া এইভাবে প্রয়োগ করি, সিমটমস ডাক্তার এই নিয়ে অনেক কথাবার্তা বললেন। তাহলে এই সিমটম ডক্টরের পরিচয় যদি আমরা না দিতে চাই, অর্থাৎ আমরা যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ হতে চাই, তাহলে কিন্তু ওই লক্ষণটার ভিত্তিতে কোনো একটা নির্দিষ্ট ওষুধ প্রয়োগ করবো না। সেই ক্ষেত্রে কি করব, টোটাল কেস টেকিং করার পরে যে ওষুধ আসবো সেটাই দেব, তাতেই কিন্তু ওষুধটা কার্যকরী হবে। আমি এই উদাহরণটা দেওয়ার অর্থ হচ্ছে যে এইরকম মানুষজনকে কার্সিনোসিনে আরোগ্য হতে দেখেছি। আরেকজনের কথা বলবো, সিজোফ্রেনিয়া রোগী। এই রোগীটা ডিভোর্স হয়েছে,
এবং যৌন ক্ষুধা একেবারেই ছিল না। কার্সিনোসিন প্রয়োগ করার পরে বাড়ির পরিচারিকাকে জড়িয়ে উঠতে দেখা গেছিল। এই জায়গায় আমি একটা কথা আপনাদের স্মরণ করাতে চাই যে অস্বাভাবিক এবং স্বাভাবিক এইগুলো যেমন বিচার করবো, সেই সাথে সাথে যদি তার একেবারে যৌন ক্ষুধা নষ্ট হয়ে থাকে, চলে গিয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কার্সিনোসিন তাকে এই চাহিদা বা যৌন ক্ষুধা বাড়িয়ে দিতে পারে। বিপরীত যাদের বেশি বা অস্বাভাবিক, তাদেরকে একটা নর্মাল স্বাভাবিক অবস্থায় আনতে পারে। আরেকটু বলতে চাই, অনেকে আছে, দেখুন, ডুগি লিপিতে যখন এইগুলো আমরা স্থান দেব, খুব ভালো করে কালেকশন করতে হবে। রোগীরা কখনোই এই নিয়ে কিন্তু মুখ খুলতে চাইবে না, বিশেষত যদি সাইকোসিস মায়াজম থাকে রোগীটার মধ্যে, সে কিন্তু গোপন করবে। এই ক্ষেত্রে আমি কেমন করে উদ্ধার করব বা ওই জায়গাটা জানবো, সেটা আপনার ব্যাপার, আপনাকেই খেলতে হবে কিভাবে লক্ষণগুলো কালেকশন করবেন। সেই সময়কার পরিস্থিতি অনুযায়ী রোগীকে নানানভাবে প্রশ্ন করে সঠিক উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে। এটা খুব দরকারি, প্রয়োজনীয় লক্ষণ, মাথায় রেখে দেবেন। ধরুন দেখা গেল যে স্ত্রী আপনাকে আপনার কাজ ছাড়া হতো না, আপনার প্রতি এতটুকু মানে ভালোবাসা নেই, কেউ কখনো বলতে পারবে না, সেই স্ত্রী দেখা যাচ্ছে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। খেতে দেওয়ার সময় সে হয়তো সাইড কাটছে, তার চিন্তা ভাবনাটা অন্য জায়গায়। হয়তো দেখা যাবে যে কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে বা অন্য কোনো সম্পর্ক, মানে ভালোবাসার সম্পর্কটা আছে অতীতের কোনো, সেই সমস্ত চিন্তা ভাবনা করে কিন্তু সে ছেলেটাকে মারছে, বকছে, স্বামীটাকে খেতে দিচ্ছে না। এখন এই ক্ষেত্রে আমরা গন্ডগোল করি কি, অনেক সময় সিপিআর কথা চিন্তা ভাবনা করি না, তার আসল কোন জায়গাটায় গরবটা লুকিয়ে আছে, মনের ইচ্ছাটা লুকিয়ে আছে, অর্থাৎ কোন জায়গাটায় মনটা আছে, মানসিক, এই মানসিক লক্ষণটাকে আমাদের খুঁটিয়ে নিতে হবে। তাই আবারও বলবো যে লক্ষণগুলোকে ভালো করে দেখাই, যেমন করি যৌন ক্ষুধাটাকে যার কম বেশি সবটাই কার্সিনোসিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, ভালো করে লক্ষ্য রাখবেন। আজকে আমাদের মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে কেন আমরা সেই কেন্ট জেআইচ অ্যালেনের কাছ থেকে শিক্ষা নিয়ে আরো ভালো চিকিৎসক হতে, মানে আমরা ভালো একজন হোমিওপ্যাথ হতে পারছি না। যত দিন যাবে রোগের প্রকোপ বাড়বে, জটিলতা বাড়বে, রোগী আরোগ্য করতে সময় লাগবে, সবকিছু মেনে নিলাম, কিন্তু আমরা সেই মতো ভাবে চিকিৎসাটা বা চিকিৎসা স্বাস্থ্যকে আগিয়ে নিয়ে যেতে পারছি না কেন? এটা আমাদের কাছে খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেখুন, চর্মরোগ, এই চর্মরোগ আজকে কিন্তু সহজে আমরা আরোগ্য করতে পারছি না। অনেক বিজ্ঞ চিকিৎসক এই চর্মরোগের চিকিৎসায় ব্যর্থ হচ্ছে। কেন? তারা ভালো করে রোগী আরোগ্য বা রোগীর লক্ষণ সংগ্রহ করার পরেও যখন দেখবো আমরা
যে কোনো একটা নির্দিষ্ট ওষুধ বা ওষুধের ছবি পাওয়ার পরেও সেই ওষুধটা দিচ্ছি, তবুও কিন্তু কার্যকরী হচ্ছে না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কার্সিনোসিন, রেডিয়াম, এক্স রে, অ্যাকোয়া কসমোস, এই সমস্ত ওষুধগুলো যেন আমরা চিন্তা করি। কার্সিনোসিনে বহু রোগী, রোগ নয়, বহু রোগী এই চর্মরোগ আরোগ্য হয়েছে। দেখা গেছে যে এক ভদ্রলোক, তার গায়ে সামান্য আঁচড় দিলে সারা গায়ে লাল হয়ে ফুলে যেত এবং যন্ত্রণা জ্বালায় ছটফট করত। কার্সিনোসিন দেওয়ার পরে আফটার 3 মান্থ, প্রথম মাস নো রেসপন্স, সেকেন্ড মাস নো রেসপন্স, থার্ড মান্থ মনে হচ্ছে যেন একটু ভালো লাগছে, একটু কম লাগছে। আস্তে আস্তে এই রোগীটা কিন্তু প্রায় বছর খানেক বা 14 মাসের মতো সময় নিয়েছিল ওই কার্সিনোসিন টেনে একাই বা এই চর্মরোগের সাথে সাথে অন্যান্য যে কষ্ট ছিল সেগুলোও কিন্তু চলে যায়। এই ক্ষেত্রে আপনাদের একটা কথা স্মরণ করাতে চাই, সেটা হচ্ছে অ্যালার্জি টেস্ট করে 18 রকমের খাদ্য খাবার বন্ধ হয়েছিল এই রোগীটা। ডিম অনেকেই করি, ডিম, চিংড়ি মাছ, বেগুন, এই সমস্ত খেতেই না চর্মরোগ। এটা আমাদের মাথায় রাখতে হবে যে রোগীর যদি অস্বাভাবিক এই ক্ষেত্রে চাহিদা থাকে, তাহলে আমরা তাকে দিয়ে দেখব। একবার নয়, দুবার, চারবার, 5বার, 10বার দিয়ে দেখব। যদি রিয়েলি ওই খাদ্যে বা ওই খাবারটা খেলে রোগী কষ্ট বোধ করে বা বেশি হয় কষ্ট, তখন আমরা সেই খাবারটা বন্ধ করব। এই ক্ষেত্রে রোগীটাকে দেখেছিলাম যে ডিমের প্রতি এতটাই চাহিদা ছিল, সেটা কল্পনা করা যায় না। আমি বলেছিলাম, দেখুন আপনি সমস্ত খাবারই খান, খাওয়ার পরে যদি কোনো খাবার খেয়ে অসুবিধা হয়, কোনো খাদ্য খেয়ে অসুবিধা হয়, তাহলে আমাদের জানানো হবে, তখন আমরা চিন্তা করব। এই যে সবকিছু খান বলার পরে দেখা গেছে রোগীটা রেগুলার প্রায় মাসখানেক ধরে, মানে এতটা তার চাহিদা ছিল, ইচ্ছা, রেগুলার 2টো করে ডিম করবে। কিন্তু এই ডিম খাওয়ার ফলে তার কিন্তু কষ্ট যেমন বাড়েনি, আবার কার্সিনোসিন প্রয়োগের পরে রোগীটা যে আরোগ্যের দিকে যাচ্ছিল, সেখানেও কিন্তু বাধা সৃষ্টি হয়নি। এই জায়গাগুলো একটা ওষুধ তখনই কার্যকারী হবে যখন খাদ্য খাবার এবং ওষুধ, সঠিক ওষুধ, নির্বাচিত সঠিক ওষুধ যদি হয়, সেই ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু রোগীটা আরোগ্য হবে। খাদ্য খাবার এবং ওষুধ, এই দুয়ে মিলে রোগীটা আরোগ্য হবে, নচেত না। তাহলে আমরা কোনো রোগীকেই জোর করে যেন কোনো খাদ্য খাবার না বন্ধ করি, সেটা অন্যায় হবে। এবং যদি কার্সিনোসিনের পেশেন্ট হয়, তাহলে সেই রোগীটা কার্সিনোসিনে আরোগ্য হবে, অন্য কোনো ওষুধ লাগবে না। এবারে আসি যে অনেক সময় কার্সিনোসিন প্রয়োগের পরে জ্বর দেখা দেয়। গতদিনে এই জায়গাটা একটা কন্ট্রাডিক্ট এসেছিল, আমি আমার মতো চিন্তা ভাবনা করে বলছি, সেটা আপনার চিন্তা করবেন। এখন রোগীটা কার্সিনোসিন প্রয়োগ করে রোগীটার জ্বর আসলো, আমরা ধরে নিই যে আমাদের কার্সিনোসিন প্রয়োগ সঠিক হয়েছে। অনেক সময় হয় কি, এই জ্বর যেমন
অতীতে কখনো সাপ্রেশন হয়েছিল সেই হিসেবে দেখা দিতে পারে, সেটা গতদিন আলোচনা বলা হয়েছে। আর যে প্রশ্নটা ছিল যে জ্বর আসবেই এমনটা কি না, কার্সিনোসিন প্রয়োগের পরে জ্বর আসবেই এমনটা নয়। তাহলে কোন ক্ষেত্রে আসবে আর কোন ক্ষেত্রে আসবে না, এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা ভাবনা। খুব সম্ভবত যে আমরা যদি ইমিউনিটি চ্যাপ্টারে চলে যাই, সেখানে কিন্তু দেখব যে অ্যান্টিজেন অ্যান্টিবডির কথা বলা আছে। তাহলে এই অ্যান্টিজেনটা যখন শরীরে প্রবেশ করছে, তখন অ্যান্টিবডি অর্থাৎ সেই বহিঃশত্রুর বিরুদ্ধে কিভাবে লড়াই করছে, এই লড়াই করার জন্য শত্রুপক্ষকে মানে হারাবার জন্য তিনি উত্তাপের সৃষ্টি করছেন অ্যান্টিবডি। এখন বডি সেটা জানে, অ্যান্টিবডি সেটা জানে যে কখন কোন শত্রুর বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে। AK-47 দিয়ে লড়াই করব না তরবারি দিয়ে লড়াই করব, সেটা একমাত্র অ্যান্টিবডি বলবে। এখনো পর্যন্ত আধুনিক বিজ্ঞান এই জায়গায় অগ্রসর হতে পারেনি। যেমন হ্যানিম্যান 31 অ্যাফোরিজমে বলছেন যে, খুব সম্ভবত হ্যাঁ 31 নম্বর অ্যাফোরিজমে বলছেন যে একটা জীবাণুর দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সাইকিয়াট্রিক পার্ট, একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট। তাহলে আজও পর্যন্ত কিন্তু আধুনিক বিজ্ঞান এই জায়গায় পৌঁছাতে পারেনি তারা, যে একটা জীবাণুর মন আছে, শরীর আছে, শরীর আছে হয়তো আমরা জানি, কিন্তু মন আছে এই জায়গাটা জানি না। এখন ঘটনা হচ্ছে কি, যদি আমরা ম্যাথমেটিক্যাল সমস্ত ওষুধগুলোকে এইভাবে চিন্তা করি, তাহলে কিন্তু আধুনিক বিজ্ঞানে অনেক গোপন রহস্য, যা আধুনিক বিজ্ঞান এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, সেই গোপন রহস্য কিন্তু আমরা পেয়ে যাব এই ওষুধগুলোর মাধ্যমে। তবে আমাদের এই কাজ করতে গেলে পঞ্চ ইন্দ্রিয় সজাগ রেখেই করতে হবে। যেমন টিউবারকুলিনাম বভিনাম প্রয়োগের পরে উদারাময় দেখা যায়, বা ধরুন কোনো একটা মেন্টাল পেশেন্ট মানে ম্যাড, সেই পেশেন্টকে যদি আপনারা কোনো একটা নির্দিষ্ট ওষুধ প্রয়োগ করে, তাহলে দেখবেন উদারাময় দেখা দিয়েছে, এবং প্রচুর প্রচুর প্রচুর। হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক বিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসক কি করবেন ভেবে পান না, ওষুধ দেবো না দেবো না। দেখা যাচ্ছে যে ওই পাগল ম্যাড কে ওষুধ না দেওয়ার পর ওই রকম পায়খানা হওয়ার পরে পেশেন্টটা সম্পূর্ণ আরোগ্য হয়েছে। তাই এই জায়গাগুলো হয়তো অ্যান্টিজেন অ্যান্টিবডি থিওরিগুলো যদি আমরা ইমিউনিটি পাওয়ার সম্বন্ধে আরো গভীর ভাবনা চিন্তা করি, হয়তো সদুত্তর মিলতে পারে। এটা আমাদের খুব মানে ভালো করে ভাবনা চিন্তা সবাইকে করতে বললাম, সম্পূর্ণ নিজস্ব মতামত। এবারে আসি শক্তি তত্ত্ব। হোমিওপ্যাথি জগতে কার্সিনোসিনের প্রায়োগিক লক্ষণ যে চিকিৎসক আমাদের কাছে প্রথম তুলে ধরলেন, আমাদেরকে উপহার দিলেন, তিনি হোমিওপ্যাথিতে আর কিছু না করলেও চিরস্মরণীয় হয়ে থাকবেন। সেই ফাউবিসটা কিন্তু 30 পর 30-এর পর 200, 200-র পর 1000, এইভাবে তিনি দিয়ে যান। অর্থাৎ আজকে 30 দিলেন, কালকে 200, পরে 1000, এইভাবে দিয়ে যান। এই ক্ষেত্রে আমার মনে হয় যে
ওই রকম ভাবে, যদিও তিনি বৃত্তিটাকে এড়াবার জন্য করেছেন, আমার মনে হয় যে ওই রকম করার কোনো প্রয়োজন নেই। আমরা যে কোনো একটা শক্তি যেটা রোগীর প্রয়োজনে লাগবে মনে হয়েছে, এটা তো আপেক্ষিক, এটা তো বলে দেওয়া যাবে না স্কেল থেকে। সে কারণে যে যার অভিজ্ঞতা মতো শক্তি প্রয়োগ করবে, একটাই শক্তি প্রয়োগ করবে, এবং ওষুধটিকে কাজ করার মতো বা কার্যকরী হওয়ার মতো যথেষ্ট সময় দিবেন আপনারা, তাহলে দেখবেন ফলাফল ভালো পাবেন। আর কোন একটা শক্তি প্রয়োগের পরেই ওষুধটা প্রয়োগের সাথে সাথেই কিন্তু কাজ করে গোপনে। যার যেমন চোখ সে সেইভাবে দেখতে পাবে। যেমন আমার চেয়ে যদি অমরদার চোখ নিশ্চয়ই ভালো, তাহলে আমি কার্সিনোসিনটাকে কার্যকরী হতে দেখলাম 15 দিন পরে বা 1 মাস পরে। অমরটা দেখলেন কার্সিনোসিনটা প্রয়োগের 1 সপ্তাহ পরে। আর ডক্টর তপন কাঞ্জিলাল দেখলেন কার্সিনোসিনটা প্রয়োগের 3 দিন পরে। এইটা অনেক সময় অনেক বইতে লেখা থাকে যে 45 দিন, 60 দিন, 50 দিন পরে কার্যকরী হয় বা কাজ দেখা যায়। অনেক স্টলওয়ার্সটাই এই কথা বলেছেন। আমি তাদেরকে, যাদের মানে যারা হোমিওপ্যাথি জগতের দিগ্গজ বীর পণ্ডিত, তাদেরকে শ্রদ্ধা করেই বলছি যে এই জায়গাটা একটুখানি মনে হয় যে ঠিক হয়নি। মানে ঘটনা হচ্ছে কি, তারা দেখেছেন যে 45 দিন পরে বা 60 দিন পরে বা 60 দিন পর্যন্ত কাজ করে বা কাজ করতে শুরু করে তাদের দৃষ্টি অনুযায়ী। কিন্তু এটা আমাদের মাথায় রেখে দিতে হবে যে ওষুধটা যখন থেকে প্রয়োগ করা হলো, যেদিন প্রয়োগ করা হলো, যখন যে সময় প্রয়োগ করা হলো, তারপর থেকেই ওষুধটা কার্যকরী হয়। যার যেমন চোখ সে সেইভাবেই দেখতে পাবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই পরবর্তী ওষুধ বা পরবর্তী শক্তির ওষুধ বা অন্য কোনো ওষুধে যেন না আমরা চলে যাই চট করে। অর্থাৎ কার্সিনোসিনের উপর যেন আমাদের আত্মবিশ্বাস থাকে যে যে ওষুধটা দিয়েছি সেটাই সঠিক এবং কাজ করার মতো সময় দিতে হবে বা ধৈর্য ধরতে হবে। এবারে যে কথাটা বলবো, যে অনেক সময় দেখা গেছে আমরা বলি ক্যান্সার এই কার্সিনোসিন প্রয়োগ করব না করব না, এই নিয়ে কিন্তু আমাদের মতবিরোধ আছে। আমরা ডক্টর কেনকে দেখেছি কার্সিনোসিনের বৃদ্ধি অবস্থা, সরি, ক্যান্সারের বৃদ্ধি অবস্থা কার্সিনোসিন প্রয়োগ করতে। আবার আমাদের সাম্প্রতিককালে কয়েকজন চিকিৎসককে দেখেছি, বৃক্ষ চিকিৎসককে দেখেছি যে ক্যান্সারের ক্ষেত্রে কার্সিনোসিন ব্যবহার করতে নিষেধ করা আছে। এই ক্ষেত্রে আমার যতদূর মনে হয়েছে, যদি কার্সিনোসিন তার নির্দিষ্ট পিকচার বা কোনো সঠিক লক্ষণ সেই সময় কোনো ওষুধেরই পাওয়া যায় না ওই রোগের শেষাবস্থায়, তখন আমরা কি করব? যদি মনে হয় যে কার্সিনোসিন প্রয়োগ করাটাই বোধহয় ঠিক হবে বা তার কিছু কিছু সাধারণ লক্ষণ পাওয়া যাচ্ছে, কার্সিনোসিন 50 মিলিসিমেনে 0/3, 0/4, 0/1 যে কোনো একটা পোটেন্সি নেই, সেটা রোগীর ফাইটার ফোর্স অনুযায়ী নিয়ে
আপনারা প্রয়োগ করে দেখুন, যদি রোগীটার মধ্যে বৃদ্ধি লক্ষ্য করে তাহলে কিন্তু কার্সিনোসিন ব্যবহার করবেন না। যদি দেখেন যে কিছুটা হলেও কার্সিনোসিন রিলিফ দিতে পেরেছি, তাহলে কিন্তু আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে ওই 50 ওষুধ প্রয়োগ করবে। অনেকে আছি আমরা ক্যান্সার আরোগ্য হয় বলে দাবি করি। এখন এই ক্ষেত্রে ক্যান্সারটা রোগীর মধ্যে কতদূর অগ্রসর হয়েছে বা রোগীর ভাইটাল ফোর্স কেমন আছে সেটা আমাদের চিন্তা করতে হবে, দেখে নিতে হবে। এই ক্ষেত্রে বায়োপসি রিপোর্ট আমরা যদি করি, দেখব যে কোষের বৃদ্ধি হচ্ছে অথবা কোষের ধ্বংস হচ্ছে। এখন পর্যন্ত আধুনিক বিজ্ঞান যতদূর এগিয়েছে তাদের গবেষণায় এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তাহলে কোষের বৃদ্ধি মানে সাইকোসিস, কোষের ধ্বংস মানে সাইকোসিস। কিন্তু এই যে মায়াজমেটিক দিকটা আমরা এখন পাচ্ছি, যদি এটা রোগের শেষাবস্থার হয় তাহলে কোনো অ্যান্টি মায়াজমেটিক দিক গভীর ক্রিয়াকারী কোনো ওষুধ আমরা কিন্তু প্রয়োগ করব না। তাহলে কার্সিনোসিনে এইরকম জায়গায় এইরকম ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে? সেই কারণে আমি আবারও বলবো আপনাদেরকে যে আপনারা কার্সিনোসিনটা দিয়ে দেখুন তাতে রোগীটার মধ্যে কি প্রতিক্রিয়া হয়। আর যে কথাটা বলবো সেটা হচ্ছে, অনেক সময় অনেক রোগী নির্দিষ্ট কোনো ওষুধে আরোগ্য করা যায় না, সেই ক্ষেত্রে কিন্তু কার্সিনোসিনকে আমরা বিচার করব। কার্সিনোসিন প্রয়োগের পর যদি কোনো একটি চিররোগ বা চিররোগের কষ্ট হঠাৎ করে চলে যায় বা খুব অল্প দিনের মধ্যে চলে যায়, তাহলে ধরে নিতে হবে যে কার্সিনোসিন নির্বাচনটা ভুল হয়েছে। আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কার্সিনোসিনের প্রয়োগ করার পরে বা এটা যে কোনো ওষুধও হতে পারে, যখন আমরা সেকেন্ড প্রেসক্রিপশন করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে তার লক্ষণগুলো তো ক্রমাগত আপ ডাউন করছে কিনা, অর্থাৎ একবার বাড়ছে একবার কমছে। কিন্তু এই একবার বাড়ছে একবার কমছে আবার কেমন ধরে? হ্যাঁ, ধরুন আজকে জ্বর 101 ডিগ্রি বেড়েছে, কালকে কিন্তু ওটা কমে 100 হবে, পরের দিনে কিন্তু 100.5 বাড়লো, কমলো কিন্তু 99.8। এই যে ধীরে ধীরে কমে আসা বা দেখাই যাবে এইটা একদিন দুদিন না, ক্রমাগত 1 ঘন্টা 2 ঘন্টা, মানে কি বলবো, প্রথম দেখা যাবে যে একদিন দুদিন, তারপরে দেখা যাবে যে ঘন্টায় ঘন্টায়, তারপরে দেখা যাবে যে 8 ঘন্টা অন্তর, 15-20 মিনিট অন্তর জ্বরটা ওঠা নামা করছে। এইটা কিন্তু অনেক সময় আমরা ওষুধ চাপিয়ে দিই বা অন্য ওষুধ দিয়ে দিই। কখনো কোনো ওষুধ লাগবে না, ওই জায়গায় আপনারা চুপ করে দাঁড়িয়ে থাকুন,
দেখবেন কার্সিনোসিন বা অন্য যে কোনো ওষুধ কিন্তু ওই রোগীটাকে আরোগ্যের দিকে নিয়ে যাবে। এইখানটায় আমাদের কিন্তু খুব স্ট্রিক্টলি ভাবে দাঁড়িয়ে দেখতে হবে যে কেমন করে ওঠা নামা করছে। আবার যদি ওষুধটি নির্বাচিত না মানে সঠিক নির্বাচিত না হয়, তাহলে তো আর আমরা ওইভাবে অপেক্ষা করতে পারি না। যদি আমাদের মনে হয় যে আমি যে ওষুধটা দিয়েছি সেটা সঠিক, তাহলে তাকে আর কোনো ওষুধ দেব না। ওই লক্ষণগুলো, ওই যে ওঠা পড়া ওঠা নামা করছে, কার্সিনোসিন একাই ওই রোগীটাকে আরোগ্যের দিকে নিয়ে যাবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই কথাগুলো বললাম। আপনারা চিন্তা ভাবনা করবেন, আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে আমাকে জ্ঞান পিপাসা মেটাতে সাহায্য করবেন। বলুন। আজকে ডক্টর রঘুনাথ ঘোষ কার্সিনোসিনের মোটামুটি তো সিমটমস আগে আলোচনা হয়ে গেছিল, খুব সুন্দর করে আজকে কিভাবে কোথায় কি প্রয়োগ করা উচিত বা তার বিভিন্ন অ্যাঙ্গেল গুলো, তার ফলো আপ এবং ক্যান্সারের ক্ষেত্রেও যে প্রয়োগ করা যায় এই জায়গাগুলো এত খুব সুন্দরভাবে বোঝালেন। তো একরকম তো কার্সিনোসিন কমপ্লিট করে দিলেন। আমি ব্রিফ একটা আলোচনা যেগুলো হয়েছে সিমটমস গুলো আরেকবার করে একটু বলবো, কিছু নিজের অভিজ্ঞতা শেয়ার করব। এটা তো তৃতীয় পর্ব। কার্সিনোসিনের শুধু কার্সিনোসিন ক্ষেত্রে নয়, যে কোনো ওষুধের ক্ষেত্রে আমরা যখন কোনো রুগী ঢোকে আমাদের চেম্বারে, যখন কোনো রুগী আমরা দেখি, তো আমরা তার পূর্ব ইতিহাস, তার ফ্যামিলি হিস্ট্রি এগুলো অবশ্যই নিই। কেন নিই? কারণ আমরা জানি যে আজকের যে রুগীটা আমার চেম্বারে এসছে, আজকের এর যে অবস্থাটা বা এই যে রোগ চিত্র নিয়ে এসছে, এটা একদিনে দাঁড়ায়নি, একদিনে তৈরি হয়নি। এর পেছনে দীর্ঘ কয়েক জেনারেশন ধরে আস্তে আস্তে বিভিন্ন রকম মায়াজমের খেলায় তার ভাইটাল প্রিন্সিপালের আজকের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ভাইটাল ফোর্সের, আমরা রোগী চিকিৎসা করি, অর্থাৎ কিনা রোগীর যে ডাইনামিক পিকচারটা, যে ডিসঅর্ডারটা, সেটা চিকিৎসা করবো। তার কি কি প্যাথোলজি, কি কি রোগ, নাম ধরে কি রোগ হয়েছে, সেটা তো আমাদের টার্গেট থাকে না, সেটা অবশ্যই কমাবো। কিন্তু সেগুলো আমাদের সিলেকশন অফ মেডিসিন হবে যে তার ডাইনামিক ডিসঅর্ডারটা কিরকম। তাহলে আজকে সে যেই পিকচারটা আমার সামনে প্রস্তুত করছে, এইটাকে বলা যেতে পারে অনেক সময় শুধু এই ক্লিয়ার সিমটমস গুলো রোগীর মধ্যে আমরা ক্লিয়ার পাই না। একটা কথা আছে, টিপ অফ দি আইসবার্গ, অর্থাৎ কিনা যে আইসবার্গ অর্থাৎ সমুদ্রে যে বরফের যে চাই থাকে, তার 90% জলে তলায় থাকে, 10% উপরে থাকে। রুগী যখন আমার চেম্বারে ঢোকে, আমরা যদি শুধু তার প্রেজেন্ট কমপ্লেন্স নিই, আমরা ওই একটুখানি নিলাম, ওটা দিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারেক্ট মেডিসিনটা সিলেক্ট করতে পারি না, বিশেষ করে ক্রনিক ক্ষেত্রে, ক্রনিক রোগীর ক্ষেত্রে। তো সেখানে
নিতে আমাকে অবশ্যই তার পাশে যেতে হয়, তার ফ্যামিলি হিস্ট্রি যেতে হবে, তার শিকড় কোথায়, কিভাবে জেনারেশনের একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে আজকের এই স্টেটটা ডেভেলপ হলো, তার জন্মের সময়, তার জন্মের আগের ইতিহাস, তার জন্মের সময়ের ইতিহাস, জন্মের পর, এগুলোকে যে কোনো রোগীর ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। এবং কার্সিনোসিনের ক্ষেত্রেও আমরা দেখেছি বা পেয়েছি, আগে যারা স্টলওয়ার্ডস লিখে গেছেন কার্সিনোসিন সম্বন্ধে তারা দেখেছেন কিছু অ্যান্টিসিডেন্টস, কিছু জিনিস পাওয়া যায় তার পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রিতে, যেটাকে উনারা বলছেন অ্যান্টিসিডেন্টস। কিরকম? এর আগের দিন একটা আলোচনা হয়েছিল যে রোগীর ক্ষেত্রে আমরা তার পূর্ব পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি নিই। কার্সিনোসিনেরও সেরকম কিছু পাস্টের অ্যান্টিসিডেন্ট সিমটমস আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেগুলো পেলে পরে আমরা চিন্তা করতে পারি যে রোগীটা কার্সিনোসিনের হতে পারে। তার মধ্যে আগের দিন আলোচনা হয়ে গেছে, যেটা ডক্টর ফোগুসে পেয়েছিলেন, চারটে সিমটম কিছু কার্সিনোসিন বাচ্চাদের মধ্যে, যাদের মারা ক্যান্সারে ভুগছিল, কার্সিনোসিন বাচ্চা হলো না, মারা ক্যান্সারে ভুগছিল, এবং তাদের বাচ্চারা চারটে সিমটমস নিয়ে জন্মেছিল। একটা হলো তাদের গায়ের রং, যেটা উনি লিখেছেন ক্যাফে অলেট, অর্থাৎ কিনা দুধের মধ্যে, কফির মধ্যে দুধ দিলে যে ব্রাউন হয়, সেটা আমরা ফর্সা বাচ্চাদের মধ্যে যতটা পরিষ্কার ভাবে পাবো, কালো চামড়ার মানুষদের মধ্যে বোঝাটা একটু কষ্টকর। আর একটা উনি পেয়েছিলেন ব্লু স্ক্লেরা, চোখের যে মনিটা সেটা একটা নীলাভ রং। নিউমেরাস মোলস, অর্থাৎ কিনা প্রচুর আঁচিল, এবং এটা অনেক জায়গায় বলা আছে লাল তিল। এই কার্সিনোসিন পেশেন্টদের মধ্যে আমরা দেখি যে প্রচুর গায়ে লাল তিল পাওয়া যায়। তারা খুব ভালো, সেটা হচ্ছিলেন ইনসমনিয়া। যে কোনো বাচ্চা, নবজাত শিশু, সে সারাক্ষণ ঘুমিয়েই থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই বাচ্চাগুলোকে দেখিয়েছিলেন উনি যে তারা ঘুমোচ্ছে না, তাদের নিদ্রাহীনতা। এই জায়গাটা খুব রিমার্কেবল। এবং কার্সিনোসিন পেশেন্টদের মধ্যে আমরা যখন কিছু এই যে কন্টিনিউড ইনসমনিয়া, বিশেষ করে যদি আমরা দেখি একটা ছোট বাচ্চা, সে জন্মের পর থেকে তার ঘুম খুব কম, সে জেগে থাকে, ঘুমোয় না, তাহলে সেখানে কার্সিনোসিনের কথা আমরা অবশ্যই চিন্তা করব। অবশ্যই তার সঙ্গে আরো সিমটমস, যেগুলো এর বিগত ক্লাসগুলোতে আলোচনা হয়েছে, তার কার্সিনোসিনের সিমটমস থাকাছে। আর একটা জিনিস আমরা যেটা পাই, এলিমেন্টস অফ স্কার। এই যে অ্যান্টিসিডেন্টস এর কথা বলছিলেন, এলিমেন্টস অফ স্কার অর্থাৎ কিনা কোথাও কেটে গেলে, স্কার কথাটা হলো অনেক সময় এটার মধ্যে কিলয়েডও পড়ে, কিলয়েডের মতন একটা ফর্মেশন হয়, বা সাইকিয়াট্রিক্স অনেকে বলে কিনা যেখানে কেটে গেল একটু চামড়াটা উঁচু হয়ে, শক্ত হয়ে, স্কিনের কালারটা চেঞ্জ হয়ে গেল, এইটা খুব বেশি দেখা যায় কার্সিনোসিন ব্যাকগ্রাউন্ড হলে। এলিমেন্টস অফ স্কার। কন্টিনিউড ইনসমনিয়া, আমরা শুধু পেশেন্টের পাস্ট হিস্ট্রিতে হয়তো পাবো তা নয়, তার ফ্যামিলি হিস্ট্রিতেও পেতে পারি। তার বাবা, কাকা, জ্যাঠা, তারা অনিদ্রায় ভুগছেন বা ভুগেছেন। আর একটা আমরা পাই যেই ব্যাকগ্রাউন্ড থেকে কার্সিনোসিনের পেশেন্ট যারা হতে পারে, frequent or multiple exposure to various kinds of radiation, অর্থাৎ কিনা বিভিন্ন রকমের রেডিয়েশন,
তার সম্মুখীন সে হয়েছে বা তার শরীরে সেগুলো ঢুকেছে। খুব কমন দেখা যায় যারা এক্স রে ক্লিনিকে কাজ করে বা আলট্রাসোনোগ্রাফি ইউএসজি ওখানে কাজ চেম্বারে কাজ করে, তাদের এই এক্সপোজার গুলো বা এমন কোনো জায়গায় ইন্ডাস্ট্রিতে কারখানায় কাজ করে রেডিয়েশনের ব্যবহার খুব বেশি, এই সমস্ত মানুষদের এই এক্সপোজার গুলো বেশি হয়। ওভার মেডিকেশন অফ হরমোনাল ইমিউনোসাপ্রেসিভ মেডিসিন, আজকের দিনে তো এগুলো খুবই কমন। ছোট বাচ্চা মেয়ে, তার পিরিয়ডস ঠিক মতন শুরু হয়নি, তাকে হচ্ছে না, কোনো সময় পিরিয়ডস হচ্ছে না, বয়স হয়ে গেছে, বেশ অনেক বয়স পেরিয়ে যাচ্ছে, পিউবার্টাল এজ পেরিয়ে যাচ্ছে, তার পিরিয়ডস আসছে না, তখন তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, গাইনির কাছে, সে হরমোনাল পিল। তো এই বা ছোট বয়স থেকে, তার ছোট ছিল বাচ্চা বয়সে তাকে ওষুধ এমন দেওয়া হয়েছে যেগুলো হরমোনাল মেডিসিন, স্টেরয়েড মেডিসিন, বিভিন্ন রকম এই স্ট্রং মেডিসিন গুলো যেগুলো ইমিউনিটিকে সাপ্রেস করে, এই ধরনের ব্যবহার হয়েছে। বা তার বাবার দিকে, মায়ের দিকে ফ্যামিলি হিস্ট্রিতে আমরা পাই তাদের বাচ্চার জন্মের আগে এই ধরনের মেডিকেশনের আন্ডারে দীর্ঘদিন ছিলেন, দীর্ঘদিন এরকম সাপ্রেসিভ মেডিসিন, হরমোনাল মেডিসিন খেয়েছে, এবং তারপরে পরবর্তীকালে তাদের বাচ্চা, সেই বাচ্চাটা কার্সিনোসিন পেশেন্ট হতে পারে। আবার আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যার থেকে কার্সিনোসিন পেশেন্ট তৈরি হতে পারে, ব্যাকগ্রাউন্ড অফ prolonged suppression of emotions, বিভিন্ন রকমের prolonged ইমোশন অপারেশন, সেটা গ্রিফ হতে পারে, তার অপমান হতে পারে, দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে সে ক্রমশ অপমানিত হয়েছে, এমন একটা পরিবেশে সে থেকেছে, সে অপমানিত হয়েছে, সেখান থেকে কার্সিনোসিন আসতে পারে। গ্রিফ, তার বারবার সে শোকাহত হয়েছে, বিভিন্ন রকম ভাবে সে মানসিক শোক বা আঘাত পেয়েছে। আনহ্যাপিনেস, দীর্ঘদিন ধরে সে এমন পরিবেশে থেকেছে যেটা বিষাদপূর্ণ, আনন্দ নয়, আনন্দ নেই সেখানে। এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে, এবং ভয়, আর একটা হচ্ছে ফিয়ার, সে কখনো এক রুগীর যেরকম তার কোনো কারণে পুলিশের ডায়েরিতে নাম ওঠে, এবং সেই সময় থেকে সে কিছুদিন গা ঢাকা দিয়ে তারপরে সে কোনো রকমে বেঁচে যায়, কিন্তু তারপর থেকেই তার খালি ভয়, এই ভয় ভয় ভয়, সবসময় ভয়, পুলিশ দেখলে সে ভয় পাচ্ছে, এরকম একটা কন্টিনিউয়াস ভয়ের মধ্যে সে যদি থাকে, বা সে এমন কোনো কাজ করেছিল যে তার ভয় আছে যে তাকে কেউ ধরতে পারে, মারতে পারে, সে সবসময় ভয় পাচ্ছে, কন্টিনিউয়াস ভয় থাকতে থাকতে। এগুলো পূর্ব দিনে ডক্টর অমরনাথ চক্রবর্তী একটা কেসের কথা ওনার বলেছিলেন। তো এইরকম কনস্ট্যান্ট দীর্ঘদিন একটা ভয়ের মধ্যে থাকতে থাকতে, এই ধরনের ব্যাকগ্রাউন্ডে, বা যদি দেখা যায় যে এরকম প্রচন্ড ভয় পেয়েছিল তার মা বা বাবা, এবং দীর্ঘদিন একটা ভয় বা অ্যাংজাইটির মধ্যে ছিল, তার বাচ্চাটা জন্মালো, সে কার্সিনোসিনের পেশেন্ট হতে পারে। আরেকটা জিনিস আমরা দেখতে পাই কার্সিনোসিন পেশেন্টদের ছোটবেলার ইতিহাস নিয়ে, তার ঘন ঘন ভুটিং কাপ, ঘন ঘন ইরেপটিভ ফিভার, এই ধরনের, অর্থাৎ কিনা মা মিজলস বা টাইফয়েড বা হয়েছে, নিউমোনিয়ার হিস্ট্রি পাওয়া যেতে পারে। এই ধরনের হিস্ট্রি যদি আমরা ছোটবেলায় পাই,
তাহলে সেই এই সমস্ত এই রোগীগুলো কার্সিনোজেনের দিকে যেতে পারে। আচ্ছা, এই পরে এর আগের দিন কতগুলো সিমটমস আলোচনা করেছিলাম, সেগুলো এরকম ভয়ের একটা জায়গা বলেছিলাম যে কার্সিনোসিন পেশেন্টের মধ্যে যদি আমরা রুগীর আমার সামনে যে রুগীটি এলো তার মধ্যে যদি দেখি তার বিন্দুমাত্র ভয় নেই, কোনো রকম ভয় নেই, তাহলে আমরা কার্সিনোসিন দেওয়ার আগে 10 বার 100 বার চিন্তা করবো। কেননা তার ভয়ের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে থাকবে, আর তার ভয়ের ব্যাকগ্রাউন্ড থাকবে, না হলে তার মধ্যে ভয় ভীতির কোনো একটা জায়গা অবশ্যই থাকবে। ট্রাভেলিং ডিজায়ারের গল্প আগে বলেছি, চেঞ্জেবিলিটি খাওয়া দাওয়ার ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে সে পরিবর্তনশীল, এটাও আগের দিনে আমি গল্প করেছিলাম পেশেন্টের। তাহলে কি কি বৃদ্ধি হতে পারে এগুলো বলেছিলাম। বাইপোলারিটির জায়গা বলেছিলাম, এটা আর একটা ইম্পর্টেন্ট জায়গা। কার্সিনোসিন পেশেন্ট আমি আমার মামা এবং গুরু ডক্টর তপন কাঞ্জিলালকে দেখেছি, উনি কার্সিনোসিন দেওয়ার আগে রোগীর মধ্যে অবশ্য অনেক মানে বাইপোলারিটি ভিজুয়াল খুঁজতেন। বাইপোলারিটি না পেলে উনি কার্সিনোসিন দেবেন কিনা চিন্তা করতেন। তা বাইপোলারিটি এর আগে একটা গল্প করেছিলাম যে প্রচন্ড কিরকম হতে পারে। বাইপোলারিটি মানে অ্যাট এ টাইম সেই রোগীর মধ্যে দুটো বিপরীত চরিত্রের সিমটম পাওয়া যাচ্ছে, অর্থাৎ কিনা বৈপরীত। সে প্রচন্ড ফাস্টিডিয়াস, প্রচন্ড খুঁতখুঁতে, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভীষণ তার নজর। তার কিছু এমন স্বভাব যেটা প্রচন্ড নোংরা বলা যায়। দিস ইজ বাইপোলারিটি। আবার হতে পারে সে প্রচন্ড সাহসী, কোনো কিছু কোনো জায়গায় দেখা গেছে সে এমন কিছু কাজ করেছে যেটা বোঝা যায় সে সাহসী। আবার যেমন এক রুগী আমি জানি, তার পোষা কুকুরটা বেরিয়ে গেছে, সামনে ছেড়েছে, সে কোনোভাবে গেট থেকে বেরিয়েছে, রাস্তার কুকুরের সঙ্গে তার মারামারি লেগেছে। সে ভদ্রলোক চিন্তা ভাবনা না করে দৌড়ে গিয়ে দুই কুকুরের দুটো ঠ্যাং ধরে সরিয়ে দিচ্ছে, এবং সে আচরণ খেয়েছে, কামড়ও খেয়েছে, কিন্তু তখন সে সেটা চিন্তা করলেন। এই যে অত্যাধিক সাহসী, এইটা সে তার বাড়ির ছেলে মেয়েরা যদি বাড়ির বাইরে কোথাও গেছে, ফিরতে একটু দেরি হচ্ছে, সে প্রচন্ড টেনশন করছে, তার রাত্রে ঘুম আসছে না। ছেলে অন্য জায়গায় গেছে ইন্টারভিউতে, সে ছেলে যেখানে গেছে সে জায়গাগুলো ওই ঝাড়খণ্ড এরিয়া, ওখানে মানে এই আর কি বলে টেররিস্ট উদ্যোগ করে এটা। উনি রাত্রির ভর ঘুমাচ্ছেন না, প্রচন্ড তার টেনশন, ভয় ছেলে ঠিক থাকবে তো, ছেলেকে কোনো বিপদ হবে না তো। আবার দেখা যাচ্ছে যে যদি হঠাৎ করে সামনে আরশোলা পড়ে, সে ভয় পেয়ে যাচ্ছে, আরশোলাতে ভয়, বাথরুমে ঢুকবে না আরশোলার ভয়। এইদিকে এরকম ভয় পাচ্ছে, আবার ওইদিকে ওরকম সাহসী। বাইপোলারিটি। বাইপোলারিটির আর একটা ঘটনা আমার মনে পড়ছে। এক পেশেন্ট, তার বয়স্ক মহিলা, তার পেটে কিছু সমস্যার জন্য একটা অপারেশন হয়েছিল, তারপর থেকে তার হজমের প্রবলেম ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের কাছে এসেছিল। সে তাকে প্রশ্ন করছি, তো
দয়া মায়ের কথা জিজ্ঞেস করতে সে তার বলবে কি, তার মেয়ে বলছে যে মা তো টিভিতে সিনেমা সিরিয়ালে যদি কোনো দুঃখের সিন হয় তাহলে তো মাকে আর দেখতে হবে না, দু চোখ দিয়ে একেবারে জল পড়বে। একটু দুঃখের সিন হলেই দু চোখ দিয়ে জল পড়ে। তারপরে কথায় কথায় তার রাগের কথা যখন জিজ্ঞেস করলাম, তখন সে রাগের কথা বলছে যে ছোটবেলায় মেয়েরা যখন ছোট ছিল, আমি তো, ওর বাবা তো বাইরে বাইরে থাকতো কাজে কর্মে, মেয়েগুলোকে তো আমি বড় করেছি। মেয়েরা যদি অঙ্কে একটু ভুল করতো, উনি এমন সে পেন্সিল দুটো আঙ্গুলের মধ্যে ধরে আঙ্গুল চেপে দিতেন, আর এমন চাপতেন যে মেয়েরা না কেঁদে থাকতে পারবে না। আর কি করতেন, যদি কাউন্টিং গুনতে যদি ভুল করতো, ছোট বাচ্চা গুনতে ভুল করলো, উনি আঙ্গুল বলতেন আঙ্গুল কাট, আঙ্গুলের খড়গুলোতে পেন্সিলের যে নিপ পেন্সিলের শীষ ফুটিয়ে ফুটিয়ে জোরে জোরে ফুটিয়ে ফুটিয়ে বলতেন 1 2 করে গোনাতেন, এটা 1 এটা 2 এরকম করে। এটা ছিল ক্রুয়েলটি। ওই ছোট বাচ্চাকে সে বোঝাতে গিয়ে যেইভাবে বোঝাচ্ছেন দিস ইজ ক্রুয়েলটি, এমন এমন রাস্তার। এই ক্রুয়েলটি আবার একদিকে প্রচন্ড সিম্প্যাথি। সেটি কি সিনেমা দিচ্ছে জানে এগুলো সব অ্যাক্টিং হচ্ছে, কিন্তু সে দেখেও সে চোখের জল সামলাতে পারছে না। তো এইরকম বাইপোলারিটি কার্সিনোসিনে পাওয়ার সম্ভাবনা না খুব বেশি। এবং মেন্টাল শেয়ারে বাইপোলারিটি সম্ভবত কার্সিনোসিন ছাড়া আর কোনো ওষুধ নাই। ফিজিক্যাল আমরা দেখেছি যে গরমও বেশি সহ্য করতে হয়, একটু গরমেও সে অস্থির, একটু শীতেও সে অস্থির। এটা টিউবারকুলিনে আছে, আমরা ন্যাট্রামিয়ারও পেতে পারি, আবার মার্শালেও দেখেছি, কার্সিনোসিনেও আছে। মেন্টাল প্লেনে বাইপোলারিটি কার্সিনোসিন মনে হয় একটি মাত্র ওষুধ। আচ্ছা, আর কার্সিনোসিনে যেটা আগের দিন, আচ্ছা এই জায়গাগুলো আরেকবার বলি, এটা আমার মনে হয় রঘুনাথ বাবু বলে গেছেন। ওভার সিম্প্যাথি কার্সিনোসিনের ফিয়ার থাকবে, বাইপোলারিটি জায়গা থাকবে, ওভার সিম্প্যাথির জায়গাটা খুব স্ট্রং। কস্টিকাম, ফসফরাস এদের লেভেলে ওভার সিম্প্যাথেটিক হয় কার্সিনোসিন। এখানে একজন ছোট্ট করে একটা গল্প আর একটা বলি, সিমটমস গুলো তো বলাই হয়েছে। সে গেছেন, এটা ডক্টর তপন তাঞ্জুরের কাছে আমি দেখেছিলাম। তাকে জিজ্ঞেস করছে বিভিন্ন সিমটম, জিজ্ঞেস করতে করতে তার ছোটবেলার কথা জিজ্ঞেস করছেন, ছোটবেলা কেমন কেটেছে, ছোটবেলার কথা কোনো কথা এখনো মনে পড়ে কিনা, এই বিভিন্ন রকম জিজ্ঞেস করছে। তখন গল্প বললেন যে হ্যাঁ, ছোটবেলায় কোনো তার কষ্টের কথা মনে আছে এখনো। তখন সে বলছে যে হ্যাঁ, আমরা তো দেশভাগ হওয়ার পরে ওপার বাংলা থেকে এপারে এলাম, তখন আমার বাবা একটা কাজ করতেন, নদীর কাজ। আমাদের তো সবাই তখন কোনো রকম একটা মাথায় বোঝার ঠাই হয়েছিল। আমরা বাবা এখন কারখানায় কাজ করতেন, আমি তখন অনেক ছোট, 5-6 বছর বয়স হবে। তো বাবা কারখানায় কাজ করতেন, ওইটুকু উনি জানতেন। একদিন তার মা তাকে বললো যে বাবা টিফিনটা নিয়ে যা, আজকে আমার সময় হচ্ছে না, তুই একটু দিয়ে আয়। সে টিফিন নিয়ে গেল কারখানা একটু দূরে, সে বোধহয় সম্ভবত দাদার সঙ্গে গেল, গিয়ে টিফিনটা দেবে। এবার কারখানাটা একটা পাঁচিল ঘেরা। হ্যালো, হ্যাঁ, কারখানাটা একটা পাঁচিল ঘেরা,
গেট দিয়ে সে ঢুকতে পারছে না, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তখন সে অপেক্ষা করছে কখন ছুটি হবে বা সময় হবে টিফিনে, তখন বাবা বেরোলে টিফিনটা নেবে। তো অপেক্ষা করতে করতে তার কিউরিওসিটি হলো, তার একটু ইচ্ছে হলো দেখি তো ভেতরে কি হচ্ছে। তো সে পাঁচিলের একদিকে উঁচু ঢিবি মতন ছিল, সে মাটির ঢিবি, তার উপরে সে দাঁড়িয়ে উঁকি মারলো ভেতর। তো ভেতরে উঁকি মেরে সে দেখছে যে তার বাবাকে সে দেখতে পেয়েছে। তাকে বাবাকে দেখে সে ভারী চালের বস্তা সে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ কিনা সে মজুরের কাজ করে, তো সে চালের বস্তা নিয়ে যাচ্ছে। তার বাবা আগে আগে যখন দেশভাগের আগে তার সে ভালো ইনকাম, ভালো কাজকর্ম করতেন, ভালো অবস্থা ছিল। আজকে সেই বাবাকে এরকম দেখে সেই সময় সেই বয়সে তার প্রচন্ড মনে আঘাত লাগে। তখন তার বয়স বোধ হয় 6 কি 7। এবং এই কথাটা সে যখন পরবর্তীকালে বলছে ডাক্তারের সামনে, তখন তার বয়স 65-66, তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। তো খুঁজতে যাওয়া হয়েছিল তার গ্রিফের সঙ্গে বেরিয়ে গেল ওভার সিম্প্যাথি। যে সেই দিন তখনকার কথা, বাবার প্রতি তার বাবার কষ্ট দেখে তার এমন সিম্প্যাথি হয়েছিল যে সে পরবর্তীকালে এত বছর পরেও তার চোখে জল আসছে। তো এইরকম তীব্র সিম্প্যাথি তার শুনে পাওয়া যায়। আর এক আমার রিসেন্ট পেশেন্ট, সে কলেজে পড়ান। তার কলেজে যারাই একটু গরিব ছেলে মেয়ে, যারা হয়তো টাকা ফিস ভরার পয়সা নেই, কেননা উনি যদি জানতে পারেন যে ছেলেটা পড়াশোনা করতে চায় কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ, সে ফিসটা দিতে পারছেন না, উনি নিজের থেকে দিয়ে দেন। এবং দিয়ে সেই ছাত্রকে বলেন, আমি তাকে প্রশ্ন করেছি আপনি যেরকম তাদের ফিস দিয়ে দেন, তো আপনার কলিগরা কি বলে? তারা কোনো প্রশ্ন করে না, আপনি এরকম দিচ্ছেন? বলেন না, তারা যদি জানতে পারে, আমি স্টুডেন্টকে বলে দিই যে আমি যে তোমাকে দিলাম, তুমি কাউকে, তোমার বন্ধুদের কাউকে বলবে না, তুমি রাখো। তো এটাও এক ধরনের ওভার সিম্প্যাথি। ফার্স্ট ইয়ারের গল্প বলেছি। ফার্স্ট ইয়ার, সেখানে আমরা, এটা একটা এমন সিমটম যেখানে আমরা দুরকম মায়াজান, সোরা এবং সাইকোসিসের কম্বিনেশন, কমপ্লেক্স মায়াজমেটিক সিমটম। এটা সোরা কোন জায়গাটা, যদি সে খুব হাত যেন ভয়, ইনফেকশন হয়, যদি শরীর খারাপ হয়, কিছু হয়, ফিয়ার, এখান থেকে সে সবসময় সে পরিষ্কার পরিপাটি সবকিছু ধুচ্ছে, হাত ধুচ্ছে বারবার। এই ফাস্টিডিয়াদের পেছনে ফিয়ার কাজ করছে, ফিয়ার ইজ সোরা। আবার সে হাত না ধুয়ে থাকতে পারছে না, এই জায়গাটা কিন্তু, এই যে কম্পালশন, হাত না ধুয়ে থাকতে পারছে না, এই জায়গাটা সাইকোসিস। আবার অনেকে আছে, যেমন এক পেশেন্ট বলেছিলেন যে সে ভদ্রমহিলার বলছে আমার ড্রয়িং রুমে পর্দার যে পিঠগুলো, ভাঁজগুলো, সেগুলো একদম লাইনে লাইনে যদি না হয় আমার শান্তি হয় না, মনে শান্তি হয় না। আমি খেয়াল করবো যেন একদম একটা জায়গায় একটু সরে গেল বেশি, একটু ভাঁজটা বড় হয়ে গেল, একটা ভাঁজটা ছোট হয়ে গেল, এরকম না, একদম সমান সমান হতে হবে। আরেকজন পেশেন্টকে দেখেছিলাম, সে 2 মাসের পুরোনো নিউজ পেপার, এটা বোধহয় আগের দিন বলেছি যে পুরোনো নিউজ পেপারও সে এমন ভাবে সাজিয়ে রেখে দেয় পাট মানে লাইন স্ট্রেট করে পরপর, যেন কোনো লাইব্রেরিতে আর কি নতুন পেপার সাজানো আছে। তো এই যে পারফেকশন প্রতি ধ্যান, এইটাকে স্কুইমিশ বলে অনেকে, এই জায়গাটা, এই যে খুঁতখুঁতে ভাব। আরেকজন পেশেন্ট, এটা ডক্টর অনন্য চক্রবর্তী পেশেন্টের গল্প শুনেছিলাম, যে সে রাস্তাতে বেরোতেন হাঁটতে, মর্নিং ওয়াক করতে, তো যাই হোক, এটা উনি বলেছেন, এটা আমি বলছি না। যেমন খুঁতখুঁতে, সে
কোথাও কিছু একটু যদি বেঁকা তারা দেখে সেটা তার নজরে পড়বে, দেওয়ালে যদি দেখে ফটো ফ্রেমটা একটু বেঁকে গেছে, এগুলো ধরে ধরে আমরা জিজ্ঞেস করি যে এগুলো কি আপনারা নজরে পড়ে? পেশেন্ট বলবে হ্যাঁ যে কোথাও হয়তো আরেকজন পুরুষ ঠাকুর এরকম মনে পড়ে গেল ফাঁসি দিয়েছে, সে মন্দিরে পুজো করেন। তো ওনার কাছে আমি পেয়েছিলাম, উনি কি করতেন যখন পুজো করতেন, ওনার যে ঠাকুরের সামনে যে বিভিন্ন প্রসাদিটা ওটা রাখার যে প্লেট গুলো বাসন গুলো, সেগুলো উনি সাইজ অনুযায়ী সাজাতেন। সব থেকে বড় যেটা সেগুলো সব থেকে কমের দিকে, তারপরে পরেরটা সাইজটা, তারপরে একদম ছোটটা মাঝখানে। এটা অদ্ভুত, মানে ওনার ওইটার মধ্যে একটা আর্ট উনি করছেন। হ্যাঁ, এই দিস ইজ। এবং উনি আর একটা জিনিস করতেন যে কাপড় যে মেলা হবে, কাপড় মেলার মধ্যে ওনার একটা স্টাইল ছিল, ডিজাইন, যে সেই বড় কাপড়গুলো একদিকে, বড় থেকে এক এক করে ছোট 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 এরকম ভাবে মিলবেন এবং স্ট্রেট মিলবেন। দিস ইজ ফাস্টিডিয়াসনেস। তো এরকম আমাদেরকে এই ধরনের কার কোনখান থেকে ফাস্টিডিয়াসনেস বেরিয়ে আসবে জায়গাটা কিন্তু এটা বলা যায় না। এবং এটার জন্যই বিভিন্ন রকম ভাবে পেশেন্টকে প্রশ্ন করতে হয়, করতে করতে বেরিয়ে যাচ্ছে। তো কার্সিনোসিন পেশেন্ট খুব ফাস্টিডিয়াস। আবার এমনও দেখা যায় যে ঠিক উল্টোটা, সে একেবারে নোংরা অগোছালো, হয়তো স্নানই করে না প্রতিদিন, এরকম হতে পারে। ওয়াশিং ম্যানিয়া অনেকে সে শুচিবাইয়ের মতন সে হাত ধোয়ে, সে ঘন ঘন হাত ধোয়ে, এই ওয়াশিং, অনেকে বলে এটাকে ওয়াশিং ম্যানিয়া। দিস ইজ অলসো ফাস্টিডিয়াসনেস। সে কি এটা পেছনে তার সে না ধুয়ে থাকতে পারছে না, দিস ইজ কম্পালশন। সে না ধুয়ে থাকতে পারছে না, তার মনে হচ্ছে তার হাতটা পরিষ্কার হয়নি। এই যে তার ধারণা একটা যে তার হাতটা পরিষ্কার হয়নি, আরো ধুতে হবে, এই যেন ধুতে হবে, পরিষ্কার হয়নি এই জায়গাটা। এবং তার সেন্সিটিভনেস তো আছেই যে পরিষ্কার হতে হবে। এই সোরা সাইকোসিসের কম্বিনেশন মিলে ফাস্টিডিয়াস তৈরি হচ্ছে। ট্রাভেলিং ডিজায়ারের গল্প আজকে অনেকটাই রাত হলো। এটা কার্সিনোসিনের একটা ট্রাভেলিং ডিজায়ার প্রচন্ড থাকে। সবসময় কোথাও না কোথাও আমরা প্রশ্ন করি যে আপনি যদি বেরিয়ে এসছেন, ধরুন আপনি একটা জায়গায় বেড়াতে গেলেন, সেখান থেকে ফেরার পরের দিনই বা একদিন পরেই আর একটা জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পেয়ে গেলেন, আপনি কি করবেন? কার্সিনোসিন পেশেন্ট হলে সে বলবে আমি এক মানে রাজি, আমি এক কথায় রাজি, আমি সুযোগ পেলেই যাবো। কোনো পেশেন্টরা হয়তো বলবেন না স্যার, একটু টায়ার্ড হয়ে গেলে তো আর সঙ্গে সঙ্গে ইচ্ছে করে না, বা বলবে যে না একবার বেরিয়ে এলাম ঠিক আছে, আবার পরের বছর যাবো কি কয়েক মাস পরে যাবো। কার্সিনোসিনের পেশেন্ট হলে সে বলবে হ্যাঁ আমি যেতে রাজি। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে ফন্ড অফ ওয়াচিং থান্ডারস্টর্ম। এই ফন্ড অফ ওয়াচিং থান্ডারস্টর্ম তার সঙ্গে আরেকটা জুড়ে দিই যে ফন্ড অফ নেচার। সেখানে একটি অদ্ভুত রুগীর গল্প বলি। সেই পেশেন্ট ভদ্র মহিলা ছিলেন, উনি আমার কি বলবো, যাই হোক, সেই পেশেন্ট যখন আয়লায় ছিল, আয়লা অনেকে জানেন আপনারা যে কয়েক বছর আগে সেই সাইক্লোন এসেছিল। তো আয়লার সময় তিনি কোথাও থেকে গাড়ি করে ফিরছেন এবং তার হাজবেন্ড তাকে বারণ করেছিলেন যে এরকম বলছে তুমি বেরিয়ে, তুমি শোনেন না, উনি জানেন না, বাইরে যেতে ভালো লাগে, গেছেন কোথাও ঘুরতে, ওখান থেকে ফিরছেন, ফেরার সময় ঝড়টা উঠেছে, প্রচন্ড ঝড়, চারিদিকে ঝড়, সবাই। আমি বলছেন আপনি ভয় পাননি? বলছেন না আমি ভয় কি পাবো, আমার ব্যাগে তো ক্যামেরা থাকে সবসময়, ড্রাইভার তো সাবধানে চালাচ্ছে তাড়াতাড়ি যাতে কোনো একটা সেফ জায়গায় পৌঁছানো যায়, আর আমি ক্যামেরাটা বার করে ওই জানলার কাঁচের ফাঁক দিয়ে ছবি তুলছি। উনি ঝড়ের সুন্দর কিভাবে ছবি তোলা যায় সেই তুলছে। তো
এটা ফন্ড অফ ওয়াচিং থান্ডারস্টর্ম বলা যেতে পারে, আবার ফন্ড অফ নেচারও বলা যেতে পারে, আর ফন্ড অফ ট্রাভেলিং এমন ছিল উনি জানেন যে আয়লা আসবে, তাও যেন কোথাও একটা না যে যাওয়ার ছিল উনি সেটা না গেলেও চলতো, কিন্তু উনি না গিয়ে থাকতে পারেননি। তো এইরকম বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম সিমটম পাওয়া যাবে পেশেন্টের মধ্যে। ওভার সেন্সিটিভ এরা হয় টু মিউজিক, গান শুনতে খুব ভালোবাসে এবং গানের তালে তালে নাচতে ভালোবাসে, সেটা অনেক সময় পাবেন। ঠিক দেখুন সিপিয়া বা ট্যারেন্টুলাতেও আছে, অ্যালিশিয়াতেও বোধহয় আছে। কনসোলেশন অ্যাগ্রাভেশন ক্যালসিনোসিন পেশেন্টস এর মোটেই সহ্য করতে পারে না, ন্যাট্রামিয়ার এর মতনই, স্ট্যাপিসিগ্রিয়া ন্যাট্রামিয়ার এর মতন। কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন, এরা কন্ট্রাডিকশন সহ্য করতে পারে না, এদের ইগোটা স্ট্রং থাকে, কোন রকম কথা কন্ট্রাডিক্ট করলে এদের প্রেশারটা বেড়ে যেতে পারে, সেটা খারাপ লাগতে পারে বা রেগে যেতে পারে, রাগ প্রচন্ড হতে পারে, রেগে গিয়ে জিনিস ছুঁড়ে ফেলাও আছে। এবং আরেকটা মার্ক জিনিস বাচ্চাদের মধ্যে ডিসওবে করার টেন্ডেন্সি, বাচ্চাদের মধ্যে যেটা বলা হবে সেটা যেন বেশি করে করবে, ইনক্লিনেশন টু ডিসওবে, বাবা মার কথা বিশেষ করে, মানে বাবা মার কথাও পর্যন্ত তারা শুনলেন না, এই একটা টেন্ডেন্সি এদের মধ্যে থাকতে থাকে। তো যদি এরকম টেন্ডেন্সি দেখা যায় তাহলে আমরা অন্য ওষুধের সঙ্গে কার্সিনোসিনের কথাও ভাববো। আর একটা জায়গা একটু বলি, ক্লিয়ার পূর্বাভাস, এরা যেন কিছু ঘটতে চলেছে আগে থেকেই বুঝতে পারে। এটা আমরা এই ক্লিয়ার ভয়েন্স জিনিসটা ফসফরাস অস্ট্রেলিয়া আছে, মেডোরিনামে আছে, আর কার্সিনোসিনে আছে। যেমন দেখি শাইনেস, প্রচন্ড লাজুক, ন্যাট্রামিয়ার লাজুক হয়, কার্সিনোসিনেও লাজুক। সুইসাইডাল টেন্ডেন্সি এদের মধ্যে থাকে, যে বলা হয়েছে আগেই ডক্টর রঘুনাথ বলেছেন যে তিনটে মায়াজানি এরা খুব ভালোভাবে কভার করে, মানে তিনটে মায়াজানি বেশ স্ট্রং থাকে। ডিজায়ার টু কমিট সুইসাইড। আর একটা জিনিস বাচ্চাদের মধ্যে দেখা যায় যে তারা বসে বসে যেন ভাবছে খালি, যেটা absorbed inner thoughts and desire for openness, একটা কোনো ভাবনা চিন্তার মধ্যে সে বসে দিকে তাকিয়ে ভেবে চলেছে। তো ফিজিক্যাল প্লেনে কতগুলো ইম্পর্টেন্ট সিমটম, এগুলো জানি আগে আলোচনা হয়েছে কিনা। খাওয়া দাওয়ার জায়গায় একটা চেঞ্জেবিলিটি, সেটা মনে হয় আমি আগের দিন বলেছিলাম এক পেশেন্টের কথা। সে একটা সিজন এক এক রকম খায়, সে ঝড় বৃষ্টি সিজনে এরকম খেতে ভালোবাসে, আবার শীতের সময় একরকম ভালোবাসে। চেঞ্জেবিলিটি এরকম পেশেন্ট পেয়েছি যে দুপুরবেলা যেটা খাবে মেনু, সেটা রাত্রে হলে তার ভালো লাগবে না, সে কিছু খাবে না, তার ভ্যারাইটি চাই। ইভেন তার জিনিসপত্র পোশাক আশাক, সে মা বলছে যে খালি নতুন কিছু কিনতে চায়। তো দু রকম কারণ হতে পারে, একটা হচ্ছে যে তার ফুটানি, দুবার জিনিস একটা জামা দুদিন পরলেই তার পুরোনো মনে হবে, পুরোনো মানে কি না তার নতুন একটা জামা কিনবো, বন্ধুদের খাবো। দিস পার্ট ইজ নট কার্সিনোসিন। কার্সিনোসিনে কি না তার নতুনই কিনতে হবে তা নয়, তার ভ্যারাইটি চাই। সে একটা জামা আজকে পরেছে, অর্থাৎ কিনা সেটা আবার নেক্সট 7-8 দিন পরবে না বা 15 দিন পরবে না, এরকম। কালকে আরেকটা পরবে, তারপরের দিন আরেকটা পরবে। এটা আমি 1-2 দিনের মধ্যে পেয়েছি, যারা সার্ভিস করে আর কি। স্কুল টিচার একজন ছিল আর একজন
সার্ভিস হোল্ডার, সে অফিসে যেত, তার মানে 8টা-10টা জামা সে পাল্টে 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 পড়বে। এবং তারপরে আবার সে কিছু লোকের মধ্যে দেখবো তার সে কামায়, দাড়ি কামানোর স্টাইল সে পাল্টাচ্ছে, সে দাড়ির শেপটা পাল্টাচ্ছে। তো করছে, সে 1 বছর এটা চললো, ঠিক আছে, তারপরের বছর আর এক রকম করলো। এটাও চেঞ্জেবিলিটি। তো এটা মেন্টাল লেভেলে চেঞ্জেবিলিটি। ফিজিক্যাল খাওয়ার জায়গায় চেঞ্জেবল ইন ফুড আমরা কার্সিনোসিনে পাবো, চেঞ্জেবল ডিজায়ার, চেঞ্জেবিলিটি ইন ডিজায়ার ফর ফুড। আর একটা পায় হচ্ছে তার একটা মর্নিং নসিয়া, সিপিআর মতো, সকালবেলা ঘুম থেকে উঠে একটা গা গুলানো ভাব, সিপিআর মতো। এটা আমরা কার্সিনোসিনে পেতে পারি। ডক্টর তপন কাঞ্জিলালের বইতে উনি একটা লিখেছেন অ্যাবডোমেনের কত সিমটম। ফিলিং অফ টাইটনেস, পেইন বেটার ফ্রম প্রেশার অর বেন্ডিং। টাইট, ফিলিং অফ টাইটনেস, টাইট, পেটের মধ্যে যেন একটা চাপ চাপ ভাব, এবং ব্যথা, যেটা চাপ দিলে পরে বা সামনে ঝুঁকলে পরে আরাম পায়। আমরা জানি যে মেডোরিনামের খুব যে মার্ক সিমটম হচ্ছে যে বেন্ডিং ডবল বা লাইং অন অ্যাবডোমেন, সামনের দিকে ঝুঁকে বা বালিশ চাপা দিয়ে সামনে উবুড় হয়ে শুলে মেডোরিনামের পেটে ব্যথা, বিশেষ করে পিরিয়ডস এর সময় যদি ব্যথা হয় সেটা আরাম পায়। এটা পেলে পরে আমরা সব থেকে আগে মেডোরিনামের কথাই বা অনলি ড্রাগ মেডোরিনামের কথাই চিন্তা করি। কার্সিনোসিনের পেটেও ব্যথাও এরকম প্রেসারে বা সামনে ঝুঁকলে বেন্ডিং এ আরাম পাবে। তার সঙ্গে ভায়োলেন্ট ফিলিং অফ হলোনেস অ্যাট আম্বিলিকাস, নাভির জায়গায় একটা হলো ফিলিং, খালি খালি। ডক্টর অনুপ স্যার, শোনা যাচ্ছে না আপনার কথা? কখন নাকি বিকেল 5টা থেকে 6টি, এই কতগুলো ফিজিক্যাল লেভেলের সিমটম পাওয়া যায়। কনস্টিপেশনের টেন্ডেন্সিটা যেন বেশি থাকে কার্সিনোসিনের, বিভিন্ন রকম আনসাকসেসফুল ডিজায়ার বা ইনএফেকচুয়াল ডিজায়ার, এই ধরনের জিনিস, স্টুল শক্ত হওয়া। আর হলো যে খুব ইনসমনিয়া, প্রথমেই বলেছি ইনসমনিয়াটা খুব মার। হ্যালো, এর সঙ্গে আর একটা জিনিস যেটা হয় যে বাচ্চা বয়সে বড়রাও বাচ্চারাও উগুর হয়ে শুধু ভালোবাসে। সবসময় পাবেন তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কার্সিনোসিনের পেশেন্টদের পাওয়া যায় যে সে উগুর হয়ে শুতে বা নিয়েল বা পজিশনে ঘুমোতে ভালোবাসে। পজিশন অনেক সময় পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না, তবে উগুর হয়ে শুয়ে পাওয়াটা আমি অনেকবার দিয়েছি। যদি বয়স্ক লোকেদের মধ্যে এটা হয় তাহলে আরো রিমার্কেবল। ঘুমের মধ্যে চমকে জেগে ওঠা, ভয়কে জেগে ওঠা, হ্যাঁ, এই ধরনের জিনিস কার্সিনোসিনে আছে। এবং এই যে ইনসমনিয়ার কথা বললাম, এটা বাচ্চাদের মধ্যে যদি পান তাহলে খুব রিমার্কেবল, বাচ্চাদের কার্সিনোসিনের পেশেন্ট হতে পারে। আর আরেকটা জায়গা ক্যান্সারের ক্ষেত্রে মোটামুটি ডার্ক পিকচার একটা বললাম, বৈপরীত্য, বাইপোলারিটি, চেঞ্জেবিলিটি, এই জায়গাগুলো, ফিয়ারের জায়গা এবং ওভার সিম্প্যাথি, এই জায়গাগুলো কার্সিনোসিনে থাকাটাই না থাকলে পরে আমরা চিন্তা করি দেবো কি দেবো না, এগুলো থাকাটা খুব ভাইটাল। আর একটা জিনিস যেটা বললাম, যেটা অলরেডি রঘুনাথ ঘোষ বলেছেন, আমি আর যাবো না, বেশি রাত্রিও হয়ে গেছে, যে ক্যান্সার পেশেন্টে কার্সিনোসিন দেওয়া যাবে কি। আমরা রুগী যে ট্রিটমেন্টটা করি, ওষুধটা দিই কার জন্য? সিমিলিমামটা আমরা কাটতে দিই। আমরা সিমিলিমামটা দিই হচ্ছে তার ডাইনামিক ডিসঅর্ডারটার। তো তার ডাইনামিক ডিসঅর্ডার বা ভাইটাল ফোর্স, ডিসঅর্ডার ভাইটাল ফোর্স যদি আমাদেরকে কার্সিনোসিন দিতে বলে, তাহলে তো আমরা না দিলে অন্যায় করা হবে নাকি? সে যদি চায়, সে যদি সিমটম দিচ্ছে যে হ্যাঁ কার্সিনোসিন আমার চাই, প্যাথোলজিতে যাই থাকুক, প্যাথোলজিটা তো রেজাল্ট।
আজকে কার্সিনোসিন ক্যান্সার পেশেন্টকে কার্সিনোসিন দিতে কেন ভয় পাওয়া হয়, যে ক্যান্সারের পেশেন্ট সে কি হবে, মারা যেতে পারে। এই জায়গাটা যেটা বলেছেন ডক্টর রঘুনাথ, যে যদি ফ্লেয়ার খুব অ্যাকিউট কন্ডিশনটা খুব তীব্র হয়, তার শরীর সোয়াটা খুব স্ট্রং জায়গায় রয়েছে, তার যন্ত্রণা ট্রিমেন্ডাস হচ্ছে, তো আমরা ডিপ অ্যাক্টিং মেডিসিন সাধারণত দিতে ভয় পাই। দিলে পরে একটা অ্যাগ্রাভেশন হওয়ার ভয় থাকে। সেখানে যদি আমাদের মেডিসিন সিমটমস ইন্ডিকেট করে একটা প্যালিয়েটিভ কিছু দেওয়ার, তো আমরা সেই অ্যাকিউট স্টেজটা কাটিয়ে নিয়ে তারপরে ডিপ অ্যাক্টিং মেডিসিনটা আমরা দেওয়াটা দিই আর কি। আর সেটা যদি না হয়, তাহলে আমরা যদি কার্সিনোসিনের পেশেন্ট সিমটম যদি কার্সিনোসিনের দিচ্ছে, ইন্ডিকেশন রয়েছে, তাহলে অবশ্যই কার্সিনোসিন দেবো লো পোটেন্সিতে, বা যেটা ডক্টর ঘোষ বললেন যে 50 মিলিসিমেলে চলে যাব, এটুকু বলেই। ডক্টর অর্ণব চক্রবর্তী স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার আপনাকে ধন্যবাদ স্যার, সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য স্যার।